হেডলাইন্স ত্রিপুরার সাব কথা অনুষ্ঠানে স্বাগত। সাব কথা অনুষ্ঠানে আজকে আলোচনার বিষয় এডিসি নির্বাচন এবং আইপিএফটির চাপের রাজনীতি। এডিসি নির্বাচনকে সামনে রেখে এ রাজ্যের শাসক দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিজেপি নিজেদের ঘর গোছানোর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে এবং এই জায়গাতে দাঁড়িয়ে জোট সঙ্গী আইপিএফটি কিন্তু চাপের রাজনীতির কৌশল অবলম্বন করছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। সেই জায়গায় দাঁড়িয়ে এডিসি নির্বাচনে বিজেপির রণকৌশল কি হবে, কিভাবে দল নিজেদের তৈরি করছে, পাশাপাশি জোট সঙ্গী আইপিএফটিকে নিয়েও কি ভাবনা বিজেপির, এই বিষয় নিয়ে আজকে এই আলোচনার বিষয় সাব কথায় এডিসি নির্বাচন ও আইপিএফটির চাপের রাজনীতি। আর আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরায়। স্যার, প্রথমেই যেটা 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে একটা ঐতিহাসিক জয় আপনারা পেয়েছেন, তারপরে পঞ্চায়েত নির্বাচনে জয়, এবার সামনে এডিসি। এই জায়গায় দাঁড়িয়ে এডিসি নির্বাচনকে সামনে রেখে তারপরে লোকসভা নির্বাচনে তার আগে লোকসভা নির্বাচনের এ রাজ্যের 2টি লোকসভা আসনেই আপনারা জয় পেয়েছেন। এবার এডিসি নির্বাচন, এডিসি নিয়ে নিশ্চয়ই বিজেপির একটা লক্ষ্যমাত্রা রয়েছে এবং সেই এডিসি জয়ের যে আপনাদের পরিকল্পনা সেটা নিয়ে কি ভাবনা এবং এডিসিতে আপনারা কিভাবে পৌঁছেছেন। আমরা দেখেছি যে আপনি বিভিন্ন জায়গায় গেছেন, সেখানে যোগদান সভা হয়েছে, জয়েনিং হয়েছে, সভা হয়েছে, সেখানে আপনি বক্তব্য রেখেছেন, আপনাদের দলের তরফ থেকেও নানা কর্মসূচি হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এডিসি নির্বাচন কতটা চ্যালেঞ্জিং নাকি সহজ, কিভাবে নিজেদের তৈরি করছেন আপনারা? ধন্যবাদ প্রথমে আপনাকে এবং হেডলাইন্স ত্রিপুরাকে। বিজেপির কাছে ভোটের রাজনীতির চাইতে সংগঠন গড়ে তোলা সব থেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার। আমরা মনে করি যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, নির্বাচন হবে, নির্বাচনে রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করবে, জনগণ মতামত দেবে, যে দলকে পছন্দ করবে সেই দলকে ভোট দেবে জনগণ। সেটা হচ্ছে গণতন্ত্রের মূল কথা। তার জন্যই আমরা মনে করি যে আগে সংগঠন গড়ে তোলা দরকার, তারপরে সংগঠনের তরফ থেকে, পার্টির তরফ থেকে আমরা রাজ্যের জন্য, আমরা দেশের জন্য কি করতে চাই সেটা জনগণের সামনে তুলে ধরা, এটা বিজেপির বরাবরের কাজ। আমাদের কতগুলি আদর্শ নীতি আছে। শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, তাদের আদর্শে অনুপ্রাণিত আমাদের দল। আমরা একদম পিছিয়ে পড়া, যেটাকে আমরা অন্তোদয় বলি, যে সমাজ, যে শ্রেণী সব থেকে পিছনে, তাদেরকে তুলে আনা, তাদেরকে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করা, সেটা এবং দেশভক্তি, দেশের জন্য কাজ করা আমাদের পার্টির আদর্শ এবং নীতি। সেই লক্ষ্যে আমরা কাজ করি এবং ভোটের রাজনীতির বাইরেও গিয়ে আমরা তার জন্য সমাজের জন্য কাজ করা, সামাজিক কাজকর্ম, এগুলো আমরা করে থাকি। এই কোভিড-19 সময় যেমন আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করিনি, আমরা সমাজের জন্য, সমাজে পিছিয়ে পড়া প্রত্যেক মানুষের জন্য আমরা কাজ করেছি। আমাদের কার্যকর্তারা বিভিন্ন এলাকায় গিয়ে, বিভিন্ন পাড়াতে গিয়ে আপনার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। অন্য রাজনৈতিক দলগুলি কি করেছে সেটা আমরা দেখি না। যদি কি এরকম করে থাকে তার জন্য স্বাগত এবং ওয়েলকাম। যে কথা আপনি বলছেন যে ভোটের এডিসি নির্বাচন এবং চ্যালেঞ্জিং যে ব্যাপারগুলি, ভোটের রাজনীতি অবশ্যই রাজনৈতিক দলগুলির জন্য নিশ্চয়ই একটা চ্যালেঞ্জের ব্যাপার, কারণ মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয়। মানুষ তার নিজস্ব চিন্তাধারা এবং অভিজ্ঞতা দিয়ে বিচার করে এবং কোন দল কিভাবে সমাজের জন্য, দেশের জন্য চিন্তা ভাবনা করে, সেটাও তাদের বিচার্য বিষয়গুলির মধ্যে থাকে। তো তার জন্য মানুষ বিচার করবে যে কোন দলকে ভোট দেওয়া, কেন ভোট দেবে, এই প্রশ্নগুলি আসবে মনের মধ্যে। এই জন্যই এডিসি নির্বাচনে আমরা প্রথম যাচ্ছি। প্রথম শাসক দল হিসেবে আমরা ত্রিপুরা রাজ্যে এডিসি নির্বাচন করতে যাচ্ছি। সেই জন্য আপনি বলতে পারেন এটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার নিশ্চয়ই। একটা সময় বলা হতো পাহাড়ে বিজেপির কোনো অস্তিত্ব নেই, দুর্বল ইত্যাদি ইত্যাদি, এখন আরো বিভিন্ন বিষয়গুলি। তো
একটা সময় আমরা স্বীকার করতাম পাহাড়ে আমাদের দুর্বলতা ছিল, আমাদের আরো অনেক কিছু করা বাকি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি বিজেপি পাহাড় এবং সমতলে সমান জায়গাতেই আমরা কিন্তু এখন যথেষ্ট শক্তিশালী। তার প্রমাণ লোকসভা নির্বাচন আমরা পরিষ্কার, আমরা রাজ্যবাসী এবং আমরা দেখেছি। লোকসভাতে আমরা এককভাবে লড়াই করেছিলাম, সেখানে ময়দানে আরো অনেক দল ছিল। তো সেখানে আমরা দুজন আমরা সাংসদ হয়েছি, জনগণের আশীর্বাদ নিয়ে আমরা হয়েছি। তো জনগণ বিচার করেছে অনেক কিছু, তো তার জন্য আমরাও জিতেছি। কাজেই তারপরে আমি এমপি হওয়ার পর থেকে আমার কাছেও একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল যে কি কাজ করতে হবে, কি কাজ করণীয়, বা আগের বছরগুলিতে যেগুলি করার কথা ছিল কি কি বাকি আছে। এবং আমি তো নতুন, সেটা আমি সব জায়গায় বলি। আমি ভিলেজ কাউন্সিলেও আমি মেম্বার ছিলাম না, এমএলএও ছিলাম না। আমার পার্টি আমাকে সুযোগ দেওয়ায় আমি জনগণের আশীর্বাদ নিয়ে একদম ডাইরেক্ট আমি সাংসদ হয়েছি। তো এই জন্য আমার চেষ্টা প্রথম শুরু থেকে একদম যে যে জায়গায় মানুষ যায়নি সেখানে আমার যেতে হবে। আমি গ্রামের ছেলে, এমনিতে আগের থেকে আমার গ্রামে ঘোরা, পাহাড়ে ঘোরা, পাহাড়ের পরিবেশ, সামাজিক, সাংস্কৃতিক এ সম্পর্কে আমি ওয়াকিবহাল। এবং যেহেতু জনজাতি নিজেও হাতের তালুর মতো চেনেন। হ্যাঁ, তো তার জন্য আমার আরো আগ্রহ বেড়ে গেল। এবার একটা সুযোগ আমার এই গ্রামের জন্য কাজ করা, জনজাতির জন্য কাজ করা, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা, সব অংশের মানুষের জন্য কাজ করা, যেহেতু সবাই আমাকে বুদ্ধ দিয়ে সাংসদ করেছেন। তো তার জন্যই এই 1 বছরের আমার অভিজ্ঞতায় আমি নিজেও চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় যাওয়ার। 30টা বিধানসভা ক্ষেত্র আমার, তার বাইরেও পার্টি একটা মোর্চার দায়িত্ব দিয়েছে, সেই কারণে সারা ত্রিপুরা রাজ্য ঘুরতে হয়। এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি দেখলাম পাহাড়ে এখন আমরা শক্তিশালী। পাহাড়ের মানুষ এখন বিজেপিকেই চায়, যে এডিসিতেও বিজেপির যেন শাসন হয়। এবং তারও একটা কারণ আছে, কারণ অন্যান্য কোনো রাজনৈতিক দলের পাহাড় নিয়ে তেমন পরিকল্পনা নেই। আমরা বিরোধী দল যখন ছিলাম তখন আমরা বলেছি আমরা যদি কোনোদিন সুযোগ পাই, জনগণ যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে আমরা পাহাড়ের জন্য, এডিসির জন্য বিশেষ করে, এবং পুরো ত্রিপুরা রাজ্যের জন্য কি আমরা করতে চাই সেটা জনগণের সামনে একদম পরিষ্কার। তার জন্য এখন অনেকটা যেটা আস্থা ভরসা বিজেপির উপরে মানুষ। তার জন্য আমি গত 14 জুন থেকে আমি আমাদের পার্টি গতদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বড় প্রোগ্রাম করব না। তার জন্য আপাতত আমাদের প্রোগ্রামগুলো এখন বন্ধ আছে। না হলে আরো 7টা 8টা জায়গায় আমার যোগদানের জন্য যোগাযোগ করেছে, কোথাও 100 পরিবার, 150 200 পরিবারের মতো। তো এর থেকে প্রমাণিত হয় যে পাহাড়ের মানুষ এখন বিজেপির উপরেই আস্থা ভরসা রাখছে, অর্থাৎ আরো আসতে চায়। স্যার, আপনি বলছেন আস্থা রাখছে বিজেপির উপরে, পাহাড়ের মানুষ আস্থা রাখছেন, এবং আপনি বলছেন যে পাহাড়ের মানুষ এডিসিতেও বিজেপিকে চায়, বিজেপিকে চান। সেই জায়গায় দাঁড়িয়ে সাংগঠনিক দিকটা কতটা শক্তিশালী হয়েছে, যেটা বিধানসভা নির্বাচনের সময় পাহাড়ে বিজেপির যে সাংগঠনিক শক্তি ছিল, তারপরে ক্ষমতায় আসার পর প্রায় 2 বছর অতিক্রান্ত হয়েছে, 2 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনেও আপনারা আপনাদের শক্তিটা দেখে নিয়েছেন পাহাড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে সাংগঠনিক দিক থেকে, যেটা 2018 বিধানসভা নির্বাচনে আপনারা আইপিএফটির সঙ্গে জোট করেছিলেন, এই জায়গায় দাঁড়িয়ে সাংগঠনিক শক্তি বিজেপি পাহাড়ে কতটা বৃদ্ধি করতে পেরেছে, এবং বৃদ্ধি যদি করে থাকে তার কারণটাই বা কি? পাহাড়ের সংগঠন এখন আমি বিচার করব আমার সব বুথে বুথ কমিটি আছে কিনা। আমরা বিধানসভা নির্বাচনের আগে আমরা কিন্তু সব বুথে আমরা বুথ কমিটি করে ফেলেছিলাম, এবং আমাদের ছিল তখন থেকেই। তারপরে অ্যাসেম্বলি নির্বাচনের আগে আমাদের কাছে একদম মানে সমীক্ষায় বিভিন্নভাবে পরিষ্কার ধারণা ছিল যে বিজেপি শাসন ক্ষমতায় আসছে। তারপরও আমরা বিচার করলাম যে সবাইকে নিয়ে যেহেতু আমরা চলার বিশ্বাস করি, তার জন্য আমরা সেই সময় রিস্ক নেইনি। নীতি আদর্শের দিক থেকে আমাদের বিপরীত হলেও, এবং যাদের সঙ্গে আমাদের এখন অ্যালায়েন্স আমরা পার্টনার হিসেবে চলছি, তাদের যে ডিমান্ড, বড় যে ইস্যু ছিল, সেটা আমাদের দলের সঙ্গে মিলে না। কিন্তু তারপর আমরা বলেছি তোমাদের এই যে ইস্যুটা, বিশেষ করে ত্রিপুরাল্যান্ডের যে এই দাবিকে যদি তোমরা আপাতত দূরে রাখো, এই ইস্যুকে যদি সামনে নিয়ে না আসো, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, ভাষা উন্নয়নের জন্য
যদি কাজ করতে চাও তাহলে আমরা মিলে কাজ করতে পারি। সেইভাবে আমাদের সঙ্গে তাদের কথা হয় এবং আমরা সেইভাবে কাজ করি। যদি এটা নাও হতো, বিজেপি ক্ষমতায় আসতো, এটা আমাদের বিভিন্ন সমীক্ষায়, পার্টি, বিভিন্ন রিপোর্টে আমরা একদম মানে সিওর ছিলাম, একদম নিশ্চিন্ত ছিলাম। তারপরে আমরা সেটা করেছি ব্যালেন্স। এবং আমি একটা উদাহরণ দেব আপনাকে। আমি যেহেতু গন্ডাছড়ার মানুষ, এরকম আমার কাঞ্চনপুর সাব ডিভিশন বিধানসভা ক্ষেত্র, অম্পি, এরকম 3টা 4টা এরকম আরো আমরা আমাদের বিজেপি যদি প্রার্থী দিতাম, সেখানে আমরা নিশ্চিতভাবে জয়লাভ করতাম। কিন্তু জোটের সাথে আমরা আমাদের পার্টনারকে আমরা ছেড়ে দিয়েছি। গন্ডাছড়ায় আমরা যৌথভাবে সেই সময় পেয়েছিলাম যা লোকসভাতে, তার থেকে আমরা ডাবল পেয়েছি। তো এরকমও উদাহরণ। তো কাজেই গন্ডাছড়াতে যে রাইমাবিলি নামে পরিচিত, সেখানে বিধানসভা নির্বাচনের আগে থেকে আমাদের ফেভারে ছিল, কিন্তু তারপরে আমরা সেখানে দিয়েছি। সেই সময় 69টা বুথ আমার গন্ডাছড়া যে রাইমাবিলি, সেখানে প্রত্যেক জায়গায় আমি ঘুরেছিলাম। 2014 থেকে আমি বিজেপিতে। আমি যে সময় জয়েন করেছিলাম 13-14 জনের সামনে ভাষণ দিতাম। তো তার জন্য আমি জানি যে অন্য কোন দলের, একমাত্র সিপিএম তখন ছিল যে তাদের একমাত্র সব জায়গায় বুথ কমিটি ছিল, আর দ্বিতীয় যদি কোনো দল হয় তাহলে সেটা বিজেপি। এটা একটা বিচার করার বিষয় যে প্রত্যেক বুথে কোন দলের কমিটি আছে, 20 জন 30 জন যে কাজ করার জন্য, সেটা যদি থেকে থাকে তাহলে একমাত্র বিজেপির। এখন সিপিএম এরও সেটা নেই, তো অন্য কোনো দলের নেই, আঞ্চলিক দলের তো প্রশ্নই ওঠে না। তো আর জাতীয় দলও এমনকি কংগ্রেসের কথা বলতে পারে। আমি পাহাড়ের কথা বাদই দিলাম, কংগ্রেসের এখনো সেই সমতলীয় সব বুথে বুথ কমিটি তাদের নেই, আর তারা করেও না, সেটা বিশ্বাসও করে না হয়তো বা তারা। তো এটা একটা বিচার্য বিষয়। আর একটা হচ্ছে এককভাবে আমরা লড়াই করেছি। যদি ওই আমাদের সাংগঠনিক শক্তি না থাকতো, এককভাবে লড়াই করে আমার বিরুদ্ধে যারাই প্রার্থী ছিলেন এই ত্রিপুরা রাজ্যে, আমাকে কে চিনত? তাদেরকেই চিনত মানুষ। কেউ প্রাক্তন মন্ত্রী, এমপি হিসেবে তখন লড়াই করেছিলেন আমার প্রতিপক্ষ যিনি ছিলেন জিতেন্দ্র চৌধুরী, রাজ পরিবার থেকে আমাদের প্রজ্ঞা দেবীজি। তো তাদের তুলনায় প্রচারে, পরিচিতিতে আমি তো কিছুই ছিলাম না। তো আমি জয়লাভ করলাম কিভাবে? এত অপরিচিত একজন মানুষ, এই গ্রামে সহজ সরল, ওই সাংগঠনিক শক্তির উপর ভিত্তি করে আমরা জয়লাভ করেছি। আমাদের দলে ব্যক্তি তেমন স্থান নেই, এটা আমরা বরাবর বলে থাকি। সেটাই প্রমাণ যে সংগঠনের জোরে আমরা জয়লাভ করেছি। এবং নির্বাচনের পরে, লোকসভা নির্বাচনের পরে, আমি এমপি হওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় যাই। এই কদিন আগেও যে আমার 14 তারিখ জুন থেকে কুমারদন পাড়া নামে আমার লংতরাই ভ্যালি এবং আমবাসার মাঝামাঝি একটা সীমানা, লংতরাই মন্দির আছে, একটা শিব মন্দির, তার নিচে একটা গ্রাম আছে, সেখানে আমি গেলাম। আমার সেই আমবাসার পরিমল দেববর্মা বিধায়ক এবং আমাদের জেলার সভাপতি উনি, তো ওনাকে সঙ্গে নিয়ে আমি আরো কার্যকর্তা সহ গেলাম। সেখানে গিয়ে কয়েকজন বয়স্ক লোক আমাকে ঘিরে আমাকে বলছে, আমরা প্রথম তোমাকে পেয়েছি সাংসদ হিসাবে, যে এই গ্রামে তুমি এসছো। তখন আমি জিজ্ঞেস করলাম, আমার মানে অনেক কিছু জানার আগ্রহ সেই সময়ই হলো। তো আমি জিজ্ঞেস করলাম, এর আগে কোনো সাংসদ আসেনি? ওনারা সবাই বলল, না, তুমি প্রথম সাংসদ যে এই আমাদের গ্রামে তুমি পা রেখেছো। আমি অবাক হয়ে গেলাম। তো আমি তাদের সঙ্গে আলাপ আলোচনা করার মাধ্যমে বুঝতে পারলাম যে সেখানকার মানুষ অত্যন্ত খুশি, বিজেপিকে নিয়ে খুশি। আমাদের মোদিজি, আমাদের বিপ্লব দেবজি যেভাবে রাজ্য এবং আমাদের রাষ্ট্র সামলাচ্ছেন, তাতে তারা খুশি। এবং জনজাতিদের জন্য আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যেগুলি কাজ করছে, সেগুলিতে তারা খুশি। যেমন উদাহরণ হিসেবে আমাকে বলল, কোভিড-19 সময় যদি বিপ্লব কুমার দেব এবং নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী না হতেন, তাহলে আমরা না খেয়ে মরতাম। তা আমি জিজ্ঞেস করলাম, কেন? সরকার তো আগেও ছিল, এই সরকার আছে বলে আপনারা বেঁচে আছেন, কি ফারাকটা আপনারা কি বলবেন? তখন বলল, আগে তো আন্দোলন ছাড়া উপায় নেই, আন্দোলন করতে হতো আমাদের। আমার জুমের কাজ হোক না হোক, আমার কিন্তু মিছিলে যেতে হতো, সেটা এখন করতে হচ্ছে না। পার্টিকে চাঁদা দিতে হচ্ছে না। তাদের ভাষণগুলি, কথাগুলি আরো বলছে যে, আমরা তো আশা করিনি নরেন্দ্র মোদীজি আগামী নভেম্বর মাস পর্যন্ত আমাদেরকে বিনামূল্যে রেশনে খাওয়ার ব্যবস্থা করে দেবেন, এবং যাদের পাত্তা আছে, যারা কৃষক, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবেন, বছরে 6,000 টাকা। যারা রেগার কাজ করেন, কাজ তো বন্ধ, কারণ এখন বিয়ে করা যায়নি, কিন্তু কাজ না করেই রাজ্য কেন্দ্র মিলে
টাকা দিয়ে দিচ্ছে। এমন কোনো শ্রমিক বাকি নেই, ঈদ বার্তায় যারা কাজ করেন, রিক্সা যারা চালান, কাঠ মিস্ত্রি, নির্মাণ শ্রমিক, আরো বিভিন্ন শ্রমিক, তাদেরকে সরকার যেভাবে সাহায্য করছে, এই যে সাহায্য করতে গিয়ে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই বিচার করলো না কে কোন বর্ণের, কে কোন ধর্মের, কে কোন জাতের। তো এই তো মানে সরকারের দায়িত্ব। আর আমরা এরকম সরকার পেয়েছি, এরকম দল পেয়েছি, তাই আমরা খুশি তাদের কাছে। কি বিষয়গুলোকে সামনে নিয়ে আপনারা যাচ্ছেন, বা আপনি যে এতগুলি এখনো পর্যন্ত যে সভায় গেছেন, সমাবেশে গেছেন, জয়েনিং করিয়েছেন, কি বক্তব্য থাকছে যে কেন আপনাদের দিকেই ভোট দেবেন? দেখুন, ইস্যুর তো সমস্যা নেই, মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা এখন আরো বহুগুণ বেড়ে গেছে। যে কাজ করে যে ভালো, তার থেকে আরো ভালো আশা করে, এটা স্বাভাবিক, সমাজে আমরা সবাই জানি। একটা খারাপ লোক থেকে মানুষ খুব কম আশা করে। আমি যদি খারাপ হয়ে থাকি তাহলে মানুষ কিন্তু আশা আমার থেকে কম রাখবে। তারা একটা জিনিসে আশা করবে, আরে রেবতীর কাছে গেলে খারাপ ব্যবহারই পাবে। আমি যদি ভালো হয়ে থাকি তাহলে মানুষ ভাববে না, রেবতীর ছেলেটা এমন, তার কাছে গেলে আমি এই সাহায্য পেতে পারি। তো ওই যে আশা আকাঙ্ক্ষা, সেটাও এখন অনেক গুণ বেড়ে গেছে জনগণের। মানুষের এখন চাহিদা। আমি খুশি হই যখন আমি বিভিন্ন গ্রামাঞ্চলে যাই, এরকম কুমারদন পাড়ার মতো জায়গায়। আমি কিছুদিন আগে জম্পি হিলে গেলাম, আমি আনন্দবাজারে গেলাম, এই যে দামসরা, খেদাসরা, এরকম এরিয়াতে আমি গেলাম। আরো খোয়াইয়ের বিভিন্ন প্রত্যন্ত বিভিন্ন জায়গায় আমার করব। সেখানে যেখানে আমি গেছি, আমি অনেক বয়স্কদের সঙ্গে, আমার একটা স্বভাব আছে ছোটকাল থেকে, আমি বয়স্কদের সঙ্গে কথা বলতে ভালোবাসি, আর বাচ্চাদের সঙ্গে। এই দুই, হয় বয়স্ক হয় বাচ্চা, কেন আমি বলি, আমি দুইটা জিনিস শিখি তাদের কাছ থেকে। বাচ্চাদের কাছ থেকে তাদের যে ইয়েটা, বাচ্চাদের কাছে অনেক কিছু শেখার আছে। এমন কথা বলে দেবে যে আপনি ভাবতে পারবেন না। আর বয়স্কদের কাছে গেলে আপনি অভিজ্ঞতা পাবেন, যেটা আপনার চলার পথে অনেকটা আপনাকে সহায়তা করবে। তো এই দুই, এক বাচ্চাদের সঙ্গে আর বড়দের সঙ্গে। আমি তো রাজনীতির জন্য আমি বড়দের সঙ্গে কথা বলি, আর বাচ্চাদের সঙ্গে অনেক কিছু শেখা, তাদেরকেও উৎসাহিত করা, তার জন্য আমি তাদের সঙ্গে চলি। তো যেখানে আমি যাই, আগে আমি দেখেছি ছোটকালেও বা এই কয়েক বছর আগেও, আপনি একজন বয়স্কা মহিলার সঙ্গে যদি কথা বলেন, বলবে বাবা আমাকে বৃদ্ধ ভাতা দাও, আমার রেশন কার্ড এপিএল আছে, এটাকে বিপিএল করে দাও, সে কথা বলতো। এখন আমি বিভিন্ন গ্রামে যখন যাই, আমি অবাক হয়ে যাই, এই কথাগুলি কম শুনতে পাই এখন। কেন? আমি নিজেকে নিজে প্রশ্ন করি, এবং কয়েকজন ব্যক্তির সঙ্গে আমি কথা বলেছি, বলছে এই সবের জন্য এখন সরকার মিছিলে না গেলেও, বিজেপি না করলেও সেটা আমরা পাচ্ছি। এখন বয়স্ক লোক, গ্রামবাসীদের এখন ডিমান্ড কি? সেদিন কুমারদন পাড়ায় 3 জন বয়স্ক লোক, সবাই 65, 67 এরকম বয়স, একজন বোধহয় 70+। আমাকে বলছে বাবা আমাদের কিছু ডিমান্ড নেই, একমাত্র ডিমান্ড ওই যে আমবাসা থেকে আমাদের কুমারদন পাড়ায় আসার প্রায় 11-12 কিলোমিটার, বেশি দূরে না, কিন্তু লংতরে পাহাড়ের নিচে, তার জন্য একটু দুর্গম। বলছে, আমিও দেখেছি রাস্তায় কয়েকটা জায়গায় রাস্তা ভেঙে গাড়ি চলার জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে। তো আমাকে বলছে বাবা আমাদের কিছু দরকার নেই, আমরা বৃদ্ধ ভাতা পাচ্ছি, রেশনে এই সমগ্র সামগ্রী পাচ্ছি, আর নরেন্দ্র মোদী, বিপ্লব দেবজি যা যা করণীয় সব করছেন আমাদের জন্য, আমাদের আর কোনো ইয়ে নেই, কিন্তু রাস্তা বাবা একটু করে দাও। তো বিধায়ক সঙ্গে ছিলেন আমবাসার, আমি ওনাকে বললাম দাদা খুব ভালো কথা, তো আমরা কি করতে পারি এখন? তো ওইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু ফোন করেছি পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। আমরা জানতে পারলাম ওটা পিডব্লিউডি নয়, ওটা কি বলে, প্রধানমন্ত্রী যেটা সড়ক রোজগার যোজনায়, এটা পিএম জিএসওয়াই। তো আমরা সেইভাবে যোগাযোগ করি। পরবর্তীকালে পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজি হলেন, ঠিক আছে কয়েকটা জায়গায় যদি হয় আমি দায়িত্ব নিয়ে সেটা করা। আমি খুশি হলাম, আমরা আসার কয়েকদিন পরে সেটা ঠিক হয়েছে। আমি সম্ভবত 9 তারিখ আমি ঢালাই দিয়ে আমি মিটিং করেছিলাম আমার বিএডিপি, যেটা বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে। সেই দিন আমি ধরেছি, আবার ধরলাম, অফিসাররা বললেন স্যার আপনাদের কথাই আমরা আরো 4-5 দিন আগে করে দিয়েছি। তো গ্রামবাসীরা খুশি। তো আমি সেটাই বলতে চাই যে আমাদের মানুষের এখন কিন্তু আশা আকাঙ্ক্ষা, আমাদের থেকে প্রত্যাশা অনেক গুণ বেড়ে গেছে। বৃদ্ধ ভাতার জায়গায়, বিপিএল রেশন কার্ডের দাবির জায়গায় এখন মানুষ পানীয় জল, রাস্তার দাবি আনছে, এবং তারা বলছে আমরা বিশ্বাস করি যে বিজেপি এই কাজটা করবে। তো তার জন্যই
সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে পাহাড়ের মানুষ আমার রাজ্য সরকারের কাজকর্মে, নরেন্দ্র মোদীজির কাজকর্মে যথেষ্ট খুশি। এবং আমি জানি আমাদের করণীয় আরো অনেক কিছু, কারণ যেভাবে আমাদের রাস্তার অবস্থা, আমাদের মুখ্যমন্ত্রীও আমি জানি প্রত্যেক মাসে উনি রাস্তা নিয়ে বিভিন্ন জাতীয় সড়ক হোক বা রাজ্যের যে সড়কগুলি বা আমাদের গ্রামের বিভিন্ন এইগুলি নিয়ে তিনি বৈঠক করেন। আমি নিজেও সেটা একদম এজেন্ডার একদম প্রথম ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আমি রাখছি যোগাযোগ। স্যার, পাশাপাশি তার পাহাড়ে যদি দেখা যায় যে পানীয় জলের সমস্যা, পরিশ্রুত পানীয় জল, শিক্ষা, কর্মসংস্থান, এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এখনো দেখা যায় যে আমার বহু অনেক কষ্ট করে দুর্গম পথ পেরিয়ে খাবারের জল আনতে হচ্ছে, তাও সেটা কতটা পরিশ্রুত সেটা নিয়ে একটা প্রশ্ন থাকেই। পাশাপাশি শিক্ষা এবং কর্মসংস্থান, এই জায়গাগুলোতে আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন? কারণ সরকারে বর্তমানে রাজ্য সরকারে আপনারা রয়েছেন, আপনি নিজে এমপি, কেন্দ্রে আপনাদের সরকার রয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে এডিসি নির্বাচনকে সামনে রেখে এগুলোতে কতটা গুরুত্ব দিচ্ছেন এবং আগামী দিনে পরিকল্পনা কি? একদম সঠিক কথা আপনার। রাস্তা, যেটা সাথে সাথে পানীয় জল, পানীয় জলের জন্য আপনি জানেন আমাদের রাজ্য সরকার অটল জলধারা যোজনার মাধ্যমে 2023-এর মধ্যে আমাদের প্রত্যেক বাড়িতে যাতে প্রত্যেক নলে যাতে জল হয়, প্রত্যেক বাড়িতে নল পুষবে, আর এই নলে যাতে জল থাকে, মানে জল নলের মাধ্যমে প্রত্যেক বাড়িতে যায়। তো এরকমই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, আমাদের রাজ্য সরকার কাজ করছে। গত দিনও আমাদের পার্টির, আমাদের রাজ্য কমিটির অফিস বিয়ারার মিটিং হয়েছে, আমিও ছিলাম সেখানেও। টুকিটাকি এরকম বিষয়ে অনেক আলোচনায় এসেছে, সাংগঠনিক বিষয়ের সাথে সাথে। মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে কেন্দ্রের সহায়তাও তিনি পাবেন। উনি আমাদের বলেছেন যে 23 সালের মধ্যে আমরা যাতে এই কাজটা, এই লক্ষ্যে পৌঁছতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। আমি কয়েকটা দিশা মিটিংয়ে আমি যারা ওয়াটার রিসোর্সের দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমি রিভিউ করেছি, বিভিন্ন ব্লকেও আমি করেছি। এই বিষয়গুলো আমাদের সামনে চলে আসে বিভিন্ন জায়গায়। আমরা জানি গ্রাম পাহাড়ে এই সমস্যা সব থেকে বেশি। শহরে কিন্তু এই কয়েক মাসের মধ্যে লাখো ঘরে কিন্তু আমরা সেই সংযোগ দিতে পেরেছি। এবং অটল জলধারা যে মিশন বা যোজনা, তার মাধ্যমে একটা জিনিস আরো জনগণ উপকৃত হচ্ছে। আগে যে টাকা দেওয়া হতো কানেকশন নিতে গেলে, সেই টাকা কিন্তু এখন লাগছে না। তো রাজ্য সরকার এটাও একটা গরিবদের জন্য, আর একটা যে সবাইকে বিশুদ্ধ পানীয় জল কিভাবে দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করছে। একটু সময় লাগবে, 2023 আমাদের ধার্য করা লক্ষ্যমাত্রা। তো 2023-এর মধ্যে আমরা চেষ্টা করব অন্তত আমাদের চিন্তাধারা 100% করা। সেখানে যদি আমরা 80-90% আমরা করতে পারি। দেখুন, এই সমস্যা তো দীর্ঘদিনের, কারণ আরো 25 বছর আগে থেকে এই পরিকল্পনা যদি নেওয়া হতো প্রত্যেক ঘরে পৌঁছানো, সেটা হয়তো আরেকটু সহজ হতো। তবুও আমরা অন্যকে সবসময় সমালোচনা করে নিজের দায়িত্ব খালাস আমরা মনে করি না। আমাদের দায়িত্ব আছে এখন করা, এবং তার জন্য আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। আর একটা কথা বলেছেন কর্মসংস্থানের। আমরা জানি ত্রিপুরা যে এরকম কোনো কারখানা, বৃহৎ ধরনের কোনো বড় কারখানা নেই, শিল্প নেই। তো আমাদের এখানে কি আছে, রেগা হতো, জমিয়ারা জমি চাষ নিজের। তো এই জন্য আমাদের রাজ্য সরকার এখন পরিকল্পনা নেওয়া হচ্ছে যে কর্মসংস্থান বলতে কিন্তু শুধু সরকারি চাকরি নয়, আমরা বারবার বলি। তার জন্য বেসরকারিভাবে এবং সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। যেমন যারা শিক্ষিত যুবক, তাদেরকে স্কিল, তাদের ডেভেলপ কিভাবে করা যায়, অর্থাৎ স্কিল লেবার বানানোর জন্য বিভিন্ন জায়গায় ব্লকের মধ্যে সেটা ট্রেনিং এর ব্যবস্থা সরকারি উদ্যোগে একটা চলছে, কিভাবে আগামী দিনে বিভিন্ন কাজে তাদেরকে নিয়োজিত করা যায়। এবং আগামী দিনে ব্যবসার জন্য, ক্ষুদ্র মাঝারি ধরনের ব্যবসার জন্য আমাদের সহজ শর্তে লোন কিভাবে দেওয়া যায়, সে আমাদের চলছে রাজ্য সরকারের। এবং আগামী দিনে 1 লক্ষ পর্যন্ত, 2 লক্ষ, 3 লক্ষ এরকম ক্যাপিটাল নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করবে তাদেরকে কিভাবে আমরা সহায়তা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সরকার রাজ্য সরকার কাজ করছে। হয়তোবা 1, 2, 3 মাসের মধ্যে আরো পরিষ্কার হবে, রাজ্য সরকার ঘোষণা দেবে। এবং সাথে সাথে আমরা এমনও উদ্যোগ নিচ্ছি যে এগ্রিকালচার, হর্টিকালচার এইসবে যাতে আমরা এগিয়ে আসি সবাই।
কোনো কৃষক যদি ফুলের চাষ করতে চায় সেটা যেমন হচ্ছে মধু চাষ করা, তারপরে পশুপালনের উপরে জোর দেওয়া হচ্ছে। আজকে আনারস দেখুন, কোনো দিন আমরা ভাবিনি যে আনারস চাষিদের আনারস দিল্লিতে যাবে, বিদেশে যাবে, বিভিন্ন দেশে। তো এখন আমাদের ভারতবর্ষে যে বাজার আছে, আমি এমপি হওয়ার পরে বিভিন্ন জায়গায় ঘোরার পরে আমি দেখেছি পাইনাপেল রাষ্ট্রপতি ভবনেও আজকে পরিচিত। মানে আনারসের কথা এলেই কিন্তু রাষ্ট্রপতি ভবন পর্যন্ত ত্রিপুরার কথাই চলে আসছে। আচ্ছা আচ্ছা, রামনাথ কোবিন্দজি ওই যে ত্রিপুরাতে গিয়ে আনারসকে ওই রাজ্যের ফল হিসেবে ঘোষণা করেছিলেন, তারপর এখন বিদেশে রপ্তানি হচ্ছে। অর্থাৎ আগে কি হতো, একটা কথা শেয়ার করতে চাই আপনার সঙ্গে। আমি যখন বোধহয় ক্লাস 5 বা 6-এ পড়তাম, আমার ঠিক খেয়াল নেই, মা আমাকে একদিন বললেন যে কিছু কলা আছে বাবা, তুমি বাজারে নিয়ে বিক্রি করো। তো আমার লজ্জা হচ্ছিল সেই দিন, কারণ আমাদের যে আমি যে গ্রামে ছিলাম সেখানে যেহেতু আমি পড়াশোনা করতাম, এই কিছু কিছু আমার বন্ধু বান্ধব বললো তুমি কলা বিক্রি করবে। তো সেই সময় আমার একটু লজ্জাবোধ হয়েছিল, কিন্তু আমি কলা নিয়ে গিয়েছিলাম বাজারে জীবনে একবারেই। আমি 3 কুড়ি বা এরকম 4 কুড়ি, গ্রামে এরকম কুড়ি হিসাব বিক্রি হয়। এখানে শহরের মতো আমরা 4টাতে আলি ডজন এইসবের ব্যাপার ছিল না। তো আমি সারাদিন বসে থাকার পরে একজন ট্রাক ড্রাইভার 1 কুড়ি কলা কিনলেন 1 টাকায়। সেটা ছিল আমার লাইফে। অর্থাৎ আমি তখন লজ্জা বোধ করেছি, কেন পরিবেশটা এমন ছিল না গ্রামে। আনারস চাষিও সেটাই হয়তোবা তারও উপলব্ধি, যে তারও অভিজ্ঞতা হয়েছে আনারস বিক্রি করে। তো আমাদের জনজাতি সমাজে একটা সময় কলা বিক্রি করে জীবন যাপন করবে, সংসার চালাবে বা ফল বিক্রি করে, এই ধারণাই ছিল না। আমাদের আগের সরকার সেই ব্যবস্থাও করেনি পরিবেশ। তো একমাত্র বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি দেখালেন আনারস চাষিরা আজকে গর্ববোধ করতে পারে, আমি আনারস চাষি, গর্বের সঙ্গে বলতে পারি। তো আমাদের সরকার চাইছে আগামী দিনে আমি ফার্ম করি, আমি এই চাষি, আমি এই ব্যবসার সঙ্গে যুক্ত, সেটাও হোক। তো তাতেও কর্মসংস্থান তৈরি হবে। আজকে ট্যুরিজম সেক্টরকে আমরা গুরুত্ব দিচ্ছি। সেখানে আমি নারিকেল কুঞ্জে কয়েকদিন আগে আমি ভিজিট করেছিলাম। আমি কথা বললাম কিছু যুবকদের সঙ্গে, তারা 20-22 জনের একটা যুবক, তারা মিলে আজকে নারিকেল কুঞ্জকে তারা দেখাশোনা করছে। পর্যটকরা গেলে তাদেরকে দেখাশোনা করা, হেল্প করা, ঘুরে দেখানো। তো ওইখানে কিছু ফিস রাখা হয়, ওটা ট্যুরিজম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে তারা ঠিক করেছে। মাসে সম্ভবত 10,000 টাকা ট্যুরিজম ডিপার্টমেন্টকে দিতে হয়, বাকি লাভটা তারা রেখে দেয়, একটা এনজিও, সামাজিক সংস্থা। তো আমাকে বলল, দাদা আমরা 1 মাসের মধ্যে প্রায় লাখের মতো আমরা আয় করেছি, এবং 31 ডিসেম্বরের কথা সম্ভবত বলেছিল। একদিনে তাদের প্রায় 30,000-এর মতো লাভ। তো 30,000 যদি লাভ হয়, 22 জন যদি হয়, 1,000-এর উপরে ইনকাম সেদিন পাবে, শুধু লাভ। পুরো মাসে আরো বেশি হয়েছে। তো এখন সেই নারিকেল কুঞ্জে কিন্তু এই যুবকরা কাজ করছে। এতদিন আমরা দেখেছি গন্ডাছড়া, ছামুন্ড, লংতারি বিলের মতো জায়গায় তাদের কাজ কি ছিল, এই যুবকদের হয় উগ্রপন্থী হয়ে বন্দুক ধরা, মারপিট করা, চুরি ডাকাতি। আজকে সেই যুবকরাই কিন্তু অর্ধশিক্ষিত, সেই মাধ্যমিক পাস করা, 12 পাস করা। আজকে যুবকদের মধ্যে চিন্তা ভাবনায় চেতনা পরিবর্তন এসছে, যে না, আমরা সেই পথে না গিয়ে যদি আমরা কিছু ইনকামের জন্য চেষ্টা করি, তাহলে আজকে ট্যুরিজমের উপরে করতে পারি, বিভিন্ন চাষ করতে পারি। আনারস চাষ হোক, আগামী দিনে লেবু চাষ এমনিতেই ছিল আমাদের ত্রিপুরা যে বরাবর, আগামী দিনে আরো উৎসাহিত হবে, কেননা আমার মুখ্যমন্ত্রী, আমার কৃষিমন্ত্রী সেটা এখন রাস্তা দিয়ে গিয়েছে। তো তাহলে এইভাবেই কর্মসংস্থান করা। তো এই পানীয় জল কর্মসংস্থান নিশ্চয়ই। আর হ্যাঁ, লকডাউনে যারা কর্মচ্যুত হয়েছেন তাদের জন্য আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমার মুখ্যমন্ত্রী, আমার আপনার মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী তেলিয়ামোড়া থেকে অম্পি থেকে শুরু করে সব জায়গায় ঘুরে, যারা বাইরে থেকে এসছেন, রেস্টুরেন্টে কাজ করেছিলেন, কোনো কারখানায় কাজ করেছিলেন, তাদের সঙ্গে কথা বলে কিভাবে এই রাজ্যে কি করা যায়, তাদেরকে ওই কাজে যাতে এখানেই সুযোগ দেওয়া যায়, সেই চেষ্টাও হচ্ছে আমাদের। তো আগামী দিনে কর্মসংস্থান, সরকারি চাকরি, এগুলি আমাদের মানে প্রায়োরিটির মধ্যে আছে। শিক্ষাক্ষেত্রে, হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আমরা বলতে পারি বিপ্লব দেবের বৈপ্লবিক পরিবর্তন। শিক্ষামন্ত্রীর অবদানও সেখানে অনস্বীকার্য। আগে আমাদের এখান থেকে অভিযোগ ছিল অভিভাবকদের, পরীক্ষা হতো দেরিতে, জাতীয় ক্ষেত্রে গিয়ে
অ্যাডমিশন হওয়া, বিভিন্ন পরীক্ষায় বসা, অনেক অসুবিধা। এক সিলেবাস ছিল না, তার জন্য আমাদের এনসিইআরটি এখন যেভাবে আমরা লাগু করেছি, সেখানে দেখা গেছে স্কুল আমাদের অনেক ছিল, কিন্তু শিক্ষক সমস্যা একটা বড় সমস্যা আমাদের। প্রত্যন্ত এলাকাগুলিতে, এডিসি এলাকাগুলিতে, গ্রামে আমি দেখেছি 1 কিলোমিটারের মধ্যে 2-3টা স্কুল। একটা স্কুলে ধরুন 150 জন ছাত্র, শিক্ষক আছে 3 জন। আরেকটা স্কুলে দেখবেন 20 জন শিক্ষক, 15 জন ছাত্র। তো এই সমস্যা আমরা দেখেছি। তার জন্য আমরা এখন কি করেছি, কোয়ালিটি শিক্ষার কথা আমরা বলি। ন্যাশনাল ক্ষেত্রে আমাদের ছাত্রদেরকে সেই লেভেলে নিতে হবে। আগামী দিনে আমাদের এখান থেকে আইএস অফিসার যাতে হয়, আরও বিভিন্ন কম্পিটিশনে যাতে টিকতে পারে, প্রতিষ্ঠা লাভ করতে পারে, আমার রাজ্যকে সুনাম অর্জন করতে দিতে পারে, এনে দিতে পারে। তো তার জন্যই আমাদের অনেক পরিকল্পনা শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন আমরা আনার চেষ্টা করেছি। নতুন বই, নতুন সিলেবাস। এবারে রেজাল্ট ভালো হয়েছে 12 এবং দিয়ে, শুধু আমি দেখেছি এডিসির ক্ষেত্রে কিছুটা কম হয়েছে। আগামী দিনে সেটা আমাদের থাকবে বিবেচনার মধ্যে, কেননা পরিকাঠামোগত দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে একটা এডিসি এলাকায় অসুবিধা ছিল। তো আগের মতো জিরো যে স্কুল, এগুলি কমানো হয়েছে এখন। তো এই জন্যই যে যেখানে শিক্ষক নেই, 10,323 আগের পাপের প্রায়শ্চিত্ত এখন আমরা করেছি, সেখানে শূন্য হয়ে গেছে। তো সেই জায়গায় শিক্ষক এখন তড়িঘড়ি করে তো দেওয়া সম্ভব না, কারণ আমাদের এখন শিক্ষা অধিকার আইনে কি কি করতে হবে শিক্ষক হতে হলে সেটা তো পরিষ্কার বলা। তো আপনার টেট পরীক্ষার মাধ্যমে, তারপরে বিএড ইত্যাদি, এই সমস্ত থাকলে তারপরে শিক্ষক হতে পারে। তো হঠাৎ করে তা সম্ভব না, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে আছে কোয়ালিটি এডুকেশন দেওয়া এবং জাতীয় ক্ষেত্রে যাতে কম্পিটিশনে গিয়ে আমার ছাত্রছাত্রীরা আগামী দিনে মানব সম্পদকে আমরা এই রাজ্যে কীভাবে ব্যবহার করতে পারি, তো এটাও আমাদের কাজ করবে। স্যার, এবার একটু আইপিএফটির সম্পর্কে আপনার কাছ থেকে মতামত জানবো, প্রতিক্রিয়া জানবো। তার আগে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবজি ত্রিপুরায় এসেছিলেন। সেখানে এসে উনি আপনাদের সাথেও, আপনাদের যারা রাজ্য নেতৃত্ব, জেলা সভাপতিরা রয়েছেন তাদের সাথেও বৈঠক করেছেন। ঠিক একইভাবে আপনাদের জোটসঙ্গী আইপিএফটির নেতৃত্বদের সাথেও বৈঠক করেছেন। সংবাদ মাধ্যমের সামনে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটা একটু শুনে তারপরে আবার আমরা আলোচনায় আসবো। শুনে নেব রাজ্য সফরে এসে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব বিজেপি এবং আইপিএফটি এই দুই দলকে নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছিলেন। आईपीएफटी एंड बीजेपी हम दोनों सरकार में साथ में सरकार चला रहे हैं और हम उनसे आग्रह किया कि मिलजुल कर चलने के लिए दोनों तरफ अनुशासन की जरूरत है। तो अपने अपने कैडर सब अच्छा अनुशासन ढंग से एक दूसरे के साथ मिलकर काम करें और जब चुनाव का समय आएगा उस समय तय करेंगे बाकी विषय। স্যার, আইপিএফটি আপনারা জোট করেছিলেন 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে। তারপরে যখন সরকারে এলেন, আপনারা সরকার প্রতিষ্ঠিত হলো, তারপর থেকে দেখা গেছে বিভিন্ন ইস্যুতে আইপিএফটি আপনাদের হয় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, নাহলে আপনাদের উপর চাপের রাজনীতির কৌশল অবলম্বন করছে। এবং লোকসভা নির্বাচনে তো সেটা দেখাই গেল প্রার্থীর তালিকার ক্ষেত্রে। এবার এডিসি নির্বাচন সামনে, সেই এডিসি নির্বাচনকে সামনে রেখেও দেখা যাচ্ছে আইপিএফটি আবার যেটা বলা যেতে পারে এটা আপনাদের উপর চাপের রাজনীতির কৌশলই হোক, সেই অবলম্বন করছেন বলেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। এবং দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় আপনাদের দলীয় কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন। গতকালকে খোয়াইতে আপনি গিয়েছিলেন একটা কর্মসূচিতে, সেখানেও আক্রমণ হয়েছে, এরকম একটা অভিযোগ এসেছে। এবং সব ক্ষেত্রে অভিযোগের যে এই অভিযোগগুলোর আঙুলটা কিন্তু আপনাদেরই জোটসঙ্গী আইপিএফটির দিকে। সেই জায়গায় দাঁড়িয়ে আইপিএফটির এক বিধায়কের সম্প্রতি বক্তব্য, খুমলুঙে বন্ধ ডাকা, এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আইপিএফটির সঙ্গে জোট প্রকৃত অর্থে কি মনে হচ্ছে যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? এবং এই যে আইপিএফটির চাপের রাজনীতির কৌশল, যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এবং আপনাদের দলের সর্বভারতীয় নেতৃত্বকেও এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হয়েছে, বার্তা দিতে হয়েছে, এবং আপনি সম্প্রতি একটি কর্মসূচিতে গিয়ে সেখানেও বলেছিলেন যে বিজেপি বড় ভাই, আইপিএফটি ছোট ভাই, এবং বিজেপির যা এমএলএ সংখ্যা আছে সে জায়গায় বিজেপি 5 বছর টানা একাই সরকার গড়তে পারবে।
কিন্তু দেখা যাচ্ছে যে আইপিএফটি কিন্তু আপনাদের ওপর এক প্রকার বলা যেতে পারে চাপ সৃষ্টি করেই যাচ্ছে এমনটা মনে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আইপিএফটি কে নিয়ে স্ট্যান্ড পয়েন্ট কি এডিসি নির্বাচন সামনে? রাম মাধবজির যে ভাষণ, অনুশাসনের কথা বলছেন তিনি, এটা ঠিক। আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে আমরা কাজ করি, আমরা শৃঙ্খলা, অনুশাসন, ডিসিপ্লিন আমরা মেনে চলি। পার্টিতে বিভিন্ন মতামত থাকতে পারে, আমার একটা মত থাকতে পারে, আরেকজনের একটা মত থাকতে পারে, কিন্তু যখন সিদ্ধান্ত হয় আমাদের একটা মত হবে, তো সেই মতটাকে আমরা মেনে নেই। পার্টির মত, পার্টির সিদ্ধান্ত বলে। দুই দল চলতে গেলেও সেটাই দরকার। তাদের নেতৃত্ব, আমাদের সাধারণ সম্পাদক রাম মাধবজি এবং আমার প্রদেশ প্রেসিডেন্ট, তাদের মধ্যে কথা হয়েছে যে আমরা মিলেমিশে কাজ করব, কারণ জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে। যে কথা আপনি বলছেন যে চাপের রাজনীতি, আমি তো মনে করি চাপ এইভাবে দেওয়া যেত যে মুখ্যমন্ত্রীজিকে বলতে পারতেন যে রাস্তা তাড়াতাড়ি করা, স্কুল তাড়াতাড়ি করা, এইভাবে ওই দল, আমাদের শরিক দল, আমার মুখ্যমন্ত্রী সরকারের উপরে চাপ দেওয়া যেত, তাহলে সেটা আমি মেনে নিতাম। কাজের জন্য চাপ দিয়েছে, মুখ্যমন্ত্রীকে চাপ দিচ্ছে কারা তাড়াতাড়ি কাজ করানো, কারণ মানুষের প্রত্যাশা এটা ডেভেলপমেন্ট হোক। কিন্তু যে চাপটার কথা আপনি বলছেন, সেটা আমি বলবো আসলে জনগণও দেখছে, সেটা জনগণ সব বিচার করছে। একটা রাজনৈতিক দল কিভাবে বলে যে আমাদের ছাড়া এডিসিতে কারোর আর ফ্ল্যাগ থাকতে পারবে না, পার্টি অফিস থাকতে পারবে না। খুমুলুঙ্গের ঘটনা যেখানে আমি ছিলাম, আর গতদিন যে ঘটনা সেখানেও আমি ছিলাম। তো খুমুলুঙ্গে আমাদের 2 তারিখ জুলাই পার্টি অফিস উদ্বোধন হওয়ার কথা। পার্টি অফিস দেখুন, একটা সর্বভারতীয় দল, আগে আমাদের পার্টি অফিস ছিল, কিন্তু জায়গার কারণে আমরা সবাই জানি আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে খাস জায়গা, সরকারি জায়গা, এগুলি যাতে বেদখল না হয়, কোনো পার্টি যাতে এইভাবে বেআইনিভাবে দখল করে সেখানে পার্টি অফিস না করে, একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য সরকার। এইভাবে আমাদের বিজেপি যেমন পার্টি অফিস অনেকটা আমাদের তুলে নিতে হয়েছে, আরো বিরোধী দলেরও সেটা করতে হয়েছে, কারণ আইনের মতো হয়েছে। তো তার জন্য আমরা একটা জায়গায় আমরা একটা 2টা রুম বিশিষ্ট একটা ঘর আমরা ঠিক করেছি, সেখানে আমরা উদ্বোধন করব 2 তারিখ। সেই প্রোগ্রামে আমি, আমাদের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন মহোদয়, আমার প্রদেশের প্রেসিডেন্ট ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের যাওয়ার কথা ছিল, এবং আরো এমএলএ এবং কারণ খুব একটা ইয়ের মাধ্যমে সেটা কর্মীদের সামনে সেটা উদ্বোধন করা হবে। তার একদিন আগে 1 তারিখ পুড়িয়ে দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো, এবং সেই পুরানো ভাঙার পরে আমরা কিন্তু দুষ্কৃতিকারী কোন দলের নাম আমরা কিন্তু উল্লেখ করিনি। আমরা বলেছিলাম কি দুষ্কৃতিকারীরা আমাদের ইয়ে করেছে, যারা আমাদের সেখানকার খুমুলুং কর্মী, বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আমরা কয়েকজনের নাম মেনশন করে আমরা কেস এফআইআর করেছি। সেই মোতাবেক পুলিশ অ্যাকশন নেবে, সেটা হচ্ছে স্বাভাবিক। জিজ্ঞাসা করবে, যদি অন্যায় ধরা পড়ে তখন আইনের মাধ্যমে যা হয় সেটা করবে। 2 তারিখ আমাদের নির্ধারিত সময়সূচি, কর্মসূচি অনুসারে আমাদের একটা প্রোগ্রাম হয়, কিছু লোক সেখানে যোগদান করে। তো সিপিএম সহ বিভিন্ন দল থেকে যখন আমরা ফিরছিলাম, এবং আমাদের ইয়ে ছিল শুধু ওই যে পুরানো ভাঙা ঘরটা আমরা দেখে আসবো, কেন এমন হলো, সেই সময় আমাদের উপরে আবার আক্রমণ, ইট পাটকেল বিভিন্ন ভাবে ওই একটা পার্টি অফিস থেকে শুরু হলো। আমি জানি, কারণ ওই জায়গায় খুমুলুঙ্গে আমি এর আগেও আমি অনেকবার যেতাম, ককবরক ডেভেলপমেন্ট কমিটির, উন্নয়ন কমিটির মেম্বার হিসেবে আমি যেতাম। তো খুমুলুঙ্গের বিভিন্ন এরিয়া সম্পর্কে আমারও ধারণা আছে। যে জায়গায় এখন যে আমাদের আইপিএফটির পার্টি অফিস, সেখানে কিন্তু আগে সিপিএম এর পার্টি অফিস ছিল। আচ্ছা, সেই একই ঘরে একই দালান ইটে তৈরি, তো সেখান থেকেই শুরু হয়েছিল। আমরা কিন্তু সেই দিনও দ্বিতীয়বারও আমরা দুষ্কৃতিকারী নাম দিয়েই কিন্তু এফআইআর করেছিলাম। মনে রাখতে হবে, দুষ্কৃতিকারী, আমরা কোনো দলের নাম মেনশন করিনি। পরের দিন টায়ার পুরানো হলো,
বিধায়ক গেলেন, ভাষণ দিলেন, ভাষণের মধ্যে কাকে ইয়ে করলেন, অভিযুক্ত করলেন? আমাদের মুখ্যমন্ত্রীকে কাজ করতে পারেন না, স্বপ্ন দেখায়, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, ফ্ল্যাগ পোড়ানো হয়েছে, আমরা আইনের আশ্রয় নেব না? নিশ্চয় নেব। তো আমরা দুষ্কৃতিকারী মেনশন করে যেটাকে এফআইআর করলাম, তো ওই দুষ্কৃতিকারী তাদের দলের কিভাবে তারা দাবি করলো? তাহলে যেখানে দুষ্কৃতিকারী বলে আমরা ইয়ে করি বা অন্য দল ইয়ে করে, সেখানে তাদের কর্মী হয়ে যায়, এটা একটা বিচার্য বিষয়, ভাবার বিষয়। তো দুষ্কৃতিকারী, যারা দুষ্কর্ম করবে তারাই তো দুষ্কৃতি, যারা কাজ করেছে। তাহলে সেখানে হয়তো বা তাদের ইয়ে থাকতে পারে। তাহলে নিজেদের মতো করে নিজের দলকে অনুশাসনের কথা বলছেন রাম মাধবজি, অনুশাসন আপনাদের দলেও তো আছে, তো আপনারা ইয়ে করুন সেটা। তো আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এটা তো অনুচিত। গতদিন আমাদের এক কর্মী, উনি তুলা শিখরের লোক, কিন্তু কাজ করেন আমাদের সিমনাতে। কারণ আমাদের বিস্তারক যোজনায় আমরা করেছি কি, এক জেলার লোককে আরেকটা জেলাতে পার্টির কাজ করার জন্য আমরা দায়িত্ব দিই। তার পেছনে অনেকগুলি কারণ থাকে। যেমন ধরুন, আমি ধলাইয়ের মানুষ, আমি যদি সাউথে যাই, সাবরুমের কোনো জায়গায় কাজ করি, তাহলে ওখানকার মানুষের সঙ্গে আমার আগের কোনো সম্পর্ক নাও থাকতে পারে। তো পার্টির কাজ করতে গিয়ে নিরপেক্ষভাবে পার্টির ইয়েকে সেই কাজ আমরা করি, এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন খবর, বিভিন্ন রিপোর্ট নিয়ে পার্টি আরো কি দুর্বলতা। কারণ আমি গন্ডাছড়ার মানুষ, আমি গন্ডাছড়া মন্ডলের পক্ষে কথা বলবো। কোনো ব্যক্তিকে যদি আমার একটু পছন্দ না হয়, আমি আমার পার্টি প্রেসিডেন্টকে অভিযোগ করব, কিন্তু আরেকজন ব্যক্তিকে হঠাৎ দিলে সে নিরপেক্ষ হয়ে আমরা সেইভাবে, এটা আমাদের সাংগঠনিক ব্যাপার। তো গণতান্ত্রিক অধিকার আছে, সিমনায় কাজ করতে পারেন, আমরা যে কোনো জায়গায় যেতে পারি। কিন্তু মারপিট করা হলো কেন? একটাই অন্যায়, কেন বিজেপি করবে? কেন বিজেপির কাজকর্ম? কেন বিজেপির কথা, নরেন্দ্র মোদীর কথা কেন ওই সিমনার বিভিন্ন পাড়ায় গিয়ে কথা বলে? এটা তো বাধা দেওয়া আর মারপিট করা, ধারালো অস্ত্র দিয়ে মারা, জানে মারা, মানে প্রয়াস করা, বাইক ভাঙা হলো, ঘর ভেঙে দেওয়া হলো, হসপিটালাইজ করা হলো। তো সেটা দেখতে আমি গিয়েছিলাম। আমার সঙ্গে ছিলেন আমাদের সহসভাপতি রাজ্যের বিধায়ক রামপদ জমাতিয়া মহোদয়, পিনাকি দাস চৌধুরী আমাদের জেলা সভাপতি এবং আমাদের বিধায়ক, আরো জেলা সভাধিপতি ছিলেন জয়দেব দেববর্মা, মুঙ্গিয়া ব্লকের আমাদের বিকাশ দেববর্মা। ওনার রামচন্দ্রগাতে একটা প্রোগ্রাম ছিল, যখন আমরা যাচ্ছি এই কথা শুনে তিনিও আমাদের সঙ্গে সামিল হলেন। আমরা যখন যাচ্ছিলাম, আমার কনভয় আরো আমাদের আমরা আগে ছিলাম, পেছনে আমাদের 7টা থেকে 8টা বাইক হবে, সেখানে আমাদের 2জন করে কর্মী, একজন চালায় আর একজন বসা। একদম শেষ দিকে কয়েকটা বাইকের উপরে তারা হামলা করে, কয়েকজনকে ধরে পার্টি অফিসে নিয়ে যায়, কয়েকজনকে রাস্তায় পুলিশের সামনে, একজন এসআই এর সামনে মারধর করে। আমাকে যেটা বলেছে, দাও ছিল কি ছুরি ছিল তাদের হাতে, এবং যে রড লোহার এগুলি ছিল, আর বড় বড় লাঠি ছিল। তো মানে একদম মেরে ফেলার জন্য তাদের সেখানে আক্রান্ত হয়, রক্ত ঝরা, কোনো ক্রমে পুলিশের সহায়তায় প্রাণে বেঁচে যায়। তো আমাদের কাছে যায়, আমি সঙ্গে সঙ্গে এসডিপিও কে টেলিফোন করলাম। পরিস্থিতি যাচাই করার পরে আমি দেখলাম না, এসডিপিও সিদ্ধান্ত নিতে পারবেন না। তার জন্য আমি এসপি কে টেলিফোন করলাম, আমি বললাম আপনি স্পটে আসুন, আমি এই জায়গায় আসি, এমন হচ্ছে। তো উনি 15 থেকে 20 মিনিট খোয়াই থেকে গেলেন। তো আমি ছিলাম সেখানে কর্মীদের সঙ্গে, কর্মীদেরকে আমি বুঝালাম যে ভয় পাওয়ার কিছু নেই, আর উচ্ছৃঙ্খলতা আমাদের পার্টি থেকে কোনোদিন আমরা করি না, আশা করি না, কর্মীদেরকে আমরা সেভাবে বলি। তো আমাদের কর্মীরা সেরকম কিছু করেনি। এইভাবে এসপির সঙ্গে যখন এসপি গেলেন, কথা বলে এই সমস্ত দিক ওনাকে মানে বলার পরে উনি বললেন, আপনারা চলুন, আমি আপনাদেরকে গার্ড করে নিয়ে যাচ্ছি। তো বাজারে যেখানে ঘটনা হলো, ওই দিয়ে আমরা আসছিলাম, একদম রাস্তার পাশেই তাদের পার্টি অফিস। তো সেখান থেকে আবার কয়েক গ্রুপ বাজারে পার্টি অফিসের থেকে আবারও সেই পুলিশের সামনে বোতল, ইট পাটকেল বিভিন্নভাবে ছোড়া হয়।
তো সেটা এসপিকে আমি বললাম যে দেখুন আপনার সামনে হচ্ছে, তো আপনি কি করবেন সেটা আপনি চিন্তা করুন, এইভাবে তো চলা যায় না। কারণ এত মানে হিংসা এবং এইরকম নিজেদের মধ্যে এটা কোনোভাবে মানা যায় না, এবং এটা অনুচিত। তো আমি সেখান থেকে চলে আসার পরে আমাদের দলের তরফ থেকে যা অভিযোগ দায়ের করা হয়েছে, তো সেটাই আমি বলবো যে রাম মাধবজিকে তারা প্রতিশ্রুতি আশ্বস্ত করেছিলেন রাম মাধবজিকে যে আমরা মিলেমিশে থাকবো, কাজ করব। সম্ভবত 48 ঘন্টাও মানে যায়নি, সেটা একটা বড় চিন্তার কারণ। তো যে কথা আপনি প্রেসারের কথা বললেন, আমি তো বলবো সেটা প্রেসারের রাজনীতি নয়, জনগণ মানে বিচার করছে। তো আমার মনে হয় যে কথা আমি বলছিলাম, প্রেসার যদি দিতে হয় তাহলে স্কুল কেন হচ্ছে না, সেই প্রেসার করা দরকার। কেন আমার গ্রামে সেই পানীয় জল আমরা পাচ্ছি না, সেই প্রেসার করা দরকার। আজকে যে কথা বলে আমরা অ্যালায়েন্স করেছি, আপনার শিক্ষা, সংস্কৃতি, ভাষাগত উন্নয়ন, এইগুলি নিয়ে আমাদের চর্চা করা। আজকে আমাদের কেন্দ্রীয় সরকার 300 কোটি টাকা দিয়ে আমাদের যে কালচারাল একাডেমির জন্য আজকে ত্রিপুরা রাজ্যে নতুন করে আমাদের অনেক কিছু পরিকল্পনা আমরা নিয়েছি জনজাতিদের জন্য, যেমন সমাজপতিদেরকে ভাতা প্রদানের মাধ্যমে সাম্মানিক ভাতা দেওয়া। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের সংস্কৃতি ইতিহাসের সঙ্গে যুক্ত এমন মহারাজা 1-2 জন ছিলেন যারা আমাদের জন্য ভালো কাজ করে গেছেন, তাদেরকে সম্মানিত করা মানে জনজাতি সমাজকে সম্মান দেওয়া। আজকে রাজার নামে ছুটি ঘোষণা ইত্যাদি যেমন ভালো কাজ হচ্ছে, তেমনি মাথায় যদি তাদের ভালো কোনো পরিকল্পনা থাকে আমার মুখ্যমন্ত্রীর কাছে পেশ করতে পারেন দাবি, সরকারের সামনে নিয়ে আসতে পারেন, আমাদের দলের সঙ্গে আলোচনা করতে পারেন, দলের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে পারেন। মাঝে মধ্যে যান দিল্লিতে, আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা সবসময় ওয়েলকাম করেন, প্রধানমন্ত্রী সবসময় ওয়েলকাম করেন। আজকে রিয়াং যে সমস্যা, ব্রু সমস্যা, তাতে আমরা দেখেছি আমাদের কেন্দ্রীয় সরকার যদি না চাইতো, কত সরকার এলো এবং গেল, কিন্তু কোনো সরকার তো সেই দায়িত্ব নেয়নি। আমাদের বিপ্লব দেবজি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এত সমস্যার সমাধান হচ্ছে, সেটা রাজ্য সরকার এবং আমাদের দল আমরা চাইছি বলেই তো হচ্ছে, কেন্দ্রীয় সরকার চাইছে বলেই তো হচ্ছে। তো আরো কিভাবে আমরা উন্নয়নকে ত্বরান্বিত করতে পারি, আমাদের দীর্ঘদিনের সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে পারে, সেই চাপ যদি দিত, সেটা হতো গঠনমূলক, সেটা হতো মানে ইতিবাচক। কিন্তু মারপিট, হুমকি দেওয়া, আমার পার্টি অফিস ছাড়া কারোর পার্টি অফিস থাকবে না, আরে অনেক দল আছে এমন, তাদের 100 জন কার্যকর্তাও নেই, এরকম পার্টিও তো আছে আমাদের এই রাজ্যে। আমরা তাদেরকেও তো মানে ইয়ে করতে পারি না যে তুমি ফ্ল্যাগ লাগাতে পারবে না, পার্টি অফিস করতে পারবে না। সেটাই স্যার, এই জায়গাতে দুটো প্রশ্ন। এই সরকারে আসার পর 2 বছর যে অতিক্রান্ত হয়েছে, সেখানে আপনাদের জোট শরিক আইপিএফটির ব্যবহারে আপনারা অসন্তুষ্ট না ব্যথিত, এবং এই 2 বছরের এই ব্যবহারে আপনারা আইপিএফটিকে নিয়ে কি ভাবছেন? এডিসি নির্বাচনে কি তাহলে আইপিএফটিকে ছেড়ে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি আইপিএফটির জন্য দরজা খোলা রাখছেন, আইপিএফটিকে আলোচনায় বসার সুযোগ দিচ্ছেন? এবং আপনি যেটা বলছেন যে প্রতিশ্রুতি রাম মাধবজির কাছে আইপিএফটি নেতৃত্বরা দিয়েছিলেন, সেটা তারা পালন করছেন না বাস্তবে। সেই জায়গায় দাঁড়িয়ে আইপিএফটিকে নিয়ে আগামী দিনে ভূমিকা কি, বিশেষ করে এডিসি নির্বাচনে? এবং আরেকটা যেটা জানতে চাইবো যে তাহলে কি এডিসি নির্বাচনে আপনাদের প্রতিদ্বন্দ্বী আপনাদেরই জোট শরিক আইপিএফটি হলো, বিরোধী শিবির থেকে বেশি কি তাহলে আইপিএফটিকে নিয়েই আপনাদের ভাবতে হচ্ছে? আমি দুঃখিত না, আবার ব্যথিত না, কিন্তু আমি এটা অপ্রত্যাশিত, আমি আশা করিনি। আমরা আশা করেছিলাম মিলেমিশে আমরা, যেহেতু আমি একটা কথা বলতে চাই আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমার কথা যদি ওনারা শুনে থাকেন, দেখে থাকেন, জনজাতি নাম করেই তো তাদের পার্টির জন্য, তাদের পার্টির নামই তো যেটা আইপিএফটি, তো সেখানে ত্রিপুরাল্যান্ডের কথা, ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন বা ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন কেন? কারণ জনজাতিরা বঞ্চিত, জনজাতিরা বিভিন্নভাবে লাঞ্ছিত, জনজাতিদের শিক্ষা দরকার, জনজাতিদের সংস্কৃতি রক্ষা এবং তার উন্নয়ন দরকার। এই সবই এই পরিকল্পনা, এই চিন্তাধারা থেকেই তো আজকে এই আঞ্চলিক দলের জন্ম। তাহলে জনজাতিদের প্রতি দায়িত্ব আমাদের থেকে তাদের আরো বেশি,
জনজাতিদের জন্য বেশি করা, জনজাতিদের জন্য বেশি ভাবা, আমাদের থেকে মনে করি তাদের আরো বেশি হওয়া উচিত ছিল। আজকে যে ঘটনাগুলি হচ্ছে জনজাতি এরিয়ায়, তাতে লাভ হচ্ছে কার, ক্ষতি হচ্ছে কার, একবার ভাবার জন্য আমি তাদেরকে অনুরোধ করতে চাই। আজকে আমরা যদি দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারি, এডিসির উন্নয়ন যদি করতে পারি, আমাদের বিজেপির পরিষ্কার পরিকল্পনা 50টা আমরা আসন বৃদ্ধি করতে চাই, আমরা 42টা দপ্তর দিতে চাই, এডিসিতে মেডিকেল কলেজ হোক, যেটা এখন দলাই জেলায় আপনারা দেখছেন, আমাদের শিক্ষা সংস্কৃতি তার জন্য ভালো বিদ্যালয় হোক, একলব্য বিদ্যালয়, সৈনিক বিদ্যালয়, এরকম কেন্দ্রীয় বিদ্যালয়, সেটা আমরা চাইছি, আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আমরা শিক্ষাকে, মানব সম্পদকে আরো এখানে বিকশিত করতে চাই। এইটা যদি হয়, আমাদের উভয় সম্প্রদায়ের লোকের লাভবান হবে। এডিসি এরিয়ায় গন্ডাছড়া, শাহমনুর মতো জায়গায়, আনন্দ বাজার যেটা আমার কাঞ্চনপুর, বাঙালি জনজাতি উভয় অংশের মানুষ, এডিসি এরিয়া। ভালো রাস্তা যদি হয়, সেখানে উভয় অংশের মানুষ সেই রাস্তা দিয়ে চলবে। ভালো বিদ্যালয় হলে উভয় সম্প্রদায়ের বাচ্চারা সেখানে পড়বে, সেখান থেকে ডাক্তার, প্রধান শিক্ষক, আমার ইঞ্জিনিয়ার যদি বেরিয়ে আসে, সেই এলাকারই ডেভেলপ হবে। তো এই দায়িত্ব তাদের আরো বেশি করে পালন করা উচিত ছিল, যাতে বিদ্যালয় ভালোভাবে চলে, রাস্তা ভালোভাবে হয়, সেই দিকটা দেখা। তো এই কাজটা না করে তাদের যে সমস্ত বক্তব্য শুরু থেকে আমরা দেখেছি, যে একটা সময় ত্রিপুরাল্যান্ডের দাবি ছেড়ে এখন কি হচ্ছে, তাদের বিএসসি চেয়ারম্যান তালা ঝুলিয়ে, এটাও অনুচিত। তো এটাই আমি আশা করিনি তাদের থেকে, এটা আমি আশা করেছিলাম পজিটিভ দিক, আশা করেছিলাম ইতিবাচক দিক, যে নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসবে আমাদের সামনে। যেহেতু জনজাতিদের ব্যাপারটা আমি ভেবেছিলাম, তারা অভিযোগ করে অনেক সময় যে যারা বিজেপি করে তারা জাতির জন্য ভাবে না। আমি যুক্তির খাতিরে ভেবেও নিলাম রেবতী ত্রিপুরা জাতির জন্য ভাবতে জানে না, ভাবে না, কিন্তু তারা তো জাতির জন্য কাজ করে, তো তাহলে সেখানে আমাদের থেকে এক কদম এগিয়ে বলো না কি করা দরকার। আজকে আমাদের সেই জায়গায় স্কুলের বদলে আমি ওনাকে সম্মান রেসপেক্ট করেই বলছি, মেবার জমাতিয়ার দপ্তর কি, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, বন দপ্তর। আজকে একলব্য বিদ্যালয় করতে আমার ফরেস্ট এরিয়াতে আমার জমি আমরা নিতে পারছি না, স্কুল করা হচ্ছে না, তার জন্য একটু আলাদাভাবে ভাবুন না আপনি। আমার শিক্ষা সংস্কৃতির জন্য কি করা দরকার, সংস্কৃতি বিশেষ করে জনজাতি, থাঙ্গা দালঙ্গের মতো লোক, আমার বিপ্লব দেব, আমাদের সরকার আসার পরে আজকে রাষ্ট্রপতি ভবন প্রত্যেক বছর পরপর 2 বছর আমাদের আজকে জাতীয় সম্মানে ভূষিত হচ্ছেন আমাদের এই রাজ্য থেকে। সৌরভীর দেববর্মন থেকে শুরু করে এসডি বর্মন, আরডি বর্মন, এই ত্রিপুরা রাজ্যের জনজাতিরা কি সাংস্কৃতিক ক্ষেত্রে কি দেয়নি, সবকিছু আমরা উজাড় করে দিয়েছি। এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছে আজকে আমাদের এই রাজ্যের মানুষ। তো তাহলে সেখানে আমাদের পরিকল্পনা হওয়া উচিত, কি করে আরো নতুন আমরা প্রজন্মকে তুলে আনতে পারি। 2 বছর তো আইপিএফটির ভূমিকাটা দেখলেন, তো এবার এডিসি নির্বাচনকে সামনে রেখে কি আইপিএফটিকে নিয়ে দৃষ্টিভঙ্গি বদল হবে, নাকি আলোচনার দরজা এখনো খোলা থাকছে আইপিএফটির জন্য? আজকে পর্যন্ত যেহেতু আমাদের সঙ্গে আছে, আমরা সেভাবেই দেখি যে তাদের যে অনুশাসনের কথা বলা হচ্ছে এটা মেনে চলা উচিত, যুদ্ধ ধর্ম পালন করা উচিত। যুদ্ধ ধর্ম, দেখুন গণতন্ত্রে আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের সংঘাতেই আছে যে আলোচনার টেবল খোলা রাখা দরকার। গণতন্ত্রে তো ভিন্ন মত থাকতে পারে, আলোচনার মাধ্যমে সম্ভব সেটা সমাধান, তো সেটা হওয়া উচিত। আমি রাতের অন্ধকারে তুমি বিজেপি করো বলে তুমি সিপিএম করতে পারবে না, সেটা গণতন্ত্রের লক্ষণ না। তো তাদের ভূমিকা পাল্টানো দরকার, কনস্ট্রাকটিভ হওয়া উচিত, গঠনমূলক ভূমিকায় আসা দরকার, ধ্বংসাত্মক নয়, হিংসাত্মক নয়। তো এটা আমি অনুরোধ করব তাদের, এবং তাদের যিনি সুপ্রিমো এনসি দেববর্মা থেকে জেনারেল সেক্রেটারি মেবার বাবু, ওনার কাছে আমার আপিল থাকবে, রিকোয়েস্ট থাকবে, একটু ভাবা দরকার। কারণ আঞ্চলিক দলগুলিকে না হলে মানুষ ক্ষমা করবে না। আমরা টিউজেএস এর ইতিহাস জানি, তারপরে 2002 সনে আইপিএফটি, তার আগে যারা ছিলেন এডিসিতে একবার ক্ষমতায় এসেছিল, সেই দলটাই মুছে গেল। আজকে আইপিএফটিও বেশি সুবিধাজনক জায়গায় নেই। ত্রিপুরা ল্যান্ড ইংরেজিতে আমরা বলি
হা ককবরকে বলি, বাংলায় ভূমি বলি, কেউ তিপ্রা হা নামেও আছে আজকে আইপিএফটি, কেউ ল্যান্ড নামেও আছে। তো এক ব্যক্তির নামে একটা দল, আর কত দল হবে? মানুষকে স্বপ্ন দেখানো আর সেটাকে বাস্তবায়ন, তার মধ্যে ফারাক আছে। তো একটা সময় আমরা দেখেছি গায়ের কাপড় খুলে আমরা ল্যান্ড পেয়েছি বলে চিৎকার করেছিল, বোমা বাজি ফুটিয়ে মুরগা কেটে অনুষ্ঠানও করেছিল। মানুষকে বোকা বানানো উচিত না, বাস্তব এবং সত্য কথা বলা উচিত। যেটা আমার আয়ত্তের মধ্যে, যেটা করার সম্ভাবনা থাকে, সেইখানে আমার যুক্তি দিয়ে বলা উচিত। অবাস্তব মানে কথাবার্তা বললে লাভ নেই। তো তাদের ভূমিকার এই পরিবর্তন দরকার আছে। স্যার, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, এডিসি নিয়ে কতটা আশাবাদী? আমি 100% নিশ্চিত। লোকসভাতেই তা প্রমাণিত হয়েছে। তার মধ্যে আমরা আরো বহু গুণ আমাদের শক্তি আমরা বাড়িয়েছি। তবে আমার মধ্যে আমি অহংকার আনতে চাই না, গর্ব এত মানে ইয়ে করে কাউকে হেন করার জন্য, ক্ষুদ্রভাবে বিশ্লেষণ করার জন্য আমি বলবো না। আমরা সব সময় সংগঠন বিশ্বাস করি। সংগঠন আগামী দিনেও জারি থাকবে, আরো শক্তিশালী কিভাবে করা যায়। তবে ভোটের জন্য আমরা পুরোপুরি রেডি, প্রস্তুত আছি। জনগণ বিরোধী শিবিরকে কতটা গুরুত্ব দিচ্ছেন, নাকি গুরুত্ব দিচ্ছেন না? কোনটাকে? বিরোধী শিবিরকে। দেখুন, গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা একটা সবসময় থাকবে। সরকারকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে একটা দিশা দেখানো, পথ দেখানো, যদি সরকার ভুল করে থাকে। আমার বিরোধী দল ত্রিপুরা রাজ্যে কিন্তু সেই ভূমিকা নিতে পারছে না। আজকে কোভিড-19 মোকাবেলায় আমরা যখন পথে নেমে গেলাম ত্রাণ তহবিল ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য, তারা ঘরের মধ্যে বসা আর শুধু ষড়যন্ত্র করে বিরোধীর বিরুদ্ধে বলা, রাজনীতির জন্য রাজনীতি। আর এই বিপদের সময় সবার পাশে দাঁড়ান। মাঝে মধ্যে আমার হাসি হয় যখন আমি দেখি ত্রাণ সামগ্রীতে নাকি দিতে গিয়ে নাকি আক্রান্ত হয়, আমরা বাধা দিই। আরে কোন জায়গায় বাবা আমরা বাধা দিলাম? রক্ত আমাদের শিবির হচ্ছে, আমি নিজেও রক্ত দিলাম। আমি নাম বলবো না, আমি ওনাকে শ্রদ্ধা করি। একটা সোশ্যাল মিডিয়ায় উনি একটা পোস্ট করলেন যে রক্ত দেওয়ার ক্ষেত্রে নাকি বিজেপিরা খুব কৃপণতা করে, স্বাধীনতা সংগ্রামের উদাহরণ দিয়ে বললেন। আর এই শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য বলিদান, নিজের জীবন বলিদান দিলেন। যে আজকে এক নিশান, এক বিধান, এক প্রধান, কে প্রথম বলেছিল? আমরা তো চায়নার সঙ্গে কোনোদিন দাঁড়াইনি। এই যে আমাদের 20 জন জওয়ানের কি দোষ ছিল? তখনও তো মানে ওই সে 62তেও তারা 60-এর দশকে যুদ্ধ হয়েছিল। আর সেই কয়েকদিন আগে যে জওয়ানদের হত্যা করা হয়েছিল, শহীদ আজকে আমরা, তো সেই সময়ও তো রাজনীতি তারা চায়নার পক্ষে। তো কারা দেশের স্বাধীনতা রক্ষায়, কারা স্বাধীনতা অর্জনের জন্য কাজ করেছিল। এবং আমরা এমন দলে আছি যিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দেশের জন্য কাশ্মীর আমার অবিচ্ছেদ্য অঙ্গ, এই যে কথা বলে বলিদান হয়েছেন, মানে শহীদ হয়েছেন, তাদের উদাহরণ কি? তো যে কথা আমি বলতে চাই, বিরোধীরা ষড়যন্ত্র মানে কিছু আছে দল ষড়যন্ত্র করে সব সময়। নির্বাচন এলে অদৃশ্য শক্তি, সেটা আমি পরিষ্কার বলতে পারি, উগ্রপন্থীকে নিয়ে আসবে। ইদানিং ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, আমাদের কাছে রিপোর্ট আছে। মানুষ এখন এত বোকা না, কিন্তু কোন যুবক এখন আর উগ্রপন্থী হয়ে কাজ করবে না। তার জন্য টাকার খেলা হবে আগামী নির্বাচনে। আমরা জানি চাঁদাবাজি চলছে বিভিন্ন জায়গায়, ভিখারির মতো করে বিভিন্ন পাত্র নিয়ে যায়, আমাকে দিন, আমাকে দিন, আমার পার্টিকে একটু দেখুন। আরে বাবা, 25 বছর কাজ করার সুযোগ পেয়েছিলেন, সেই সময় এই ভিক্ষাবৃত্তি সেই সময় ছিল, এখনো করছে। মানে জনগণ এত শিক্ষা দিল, তারপরে শিক্ষা তাদের হয় না। তো কাজেই বিরোধী তো বিরোধী, তবে আমি দেখতে চেয়েছিলাম যে ভালো ভূমিকায়। তো ক্ষুদ্র হলেও যে কথা, শত্রু মানে বিপক্ষকে আমরা এইভাবে দেখি না, আমরা সম্মানের চোখে দেখি। জনগণের সামনে তারা ইতিবাচক ভূমিকা পালন করুক। আমার রাজ্য সরকার কাজ করছে, সেটাকে সহযোগিতা করুক কোনো কোনো ক্ষেত্রে। আনারস আমার বিদেশে একটা দেশে যাচ্ছে, কিভাবে আমরা 5টা দেশে পাঠাতে পারি, সেই জায়গায় পরামর্শ দিক, আমরা ওয়েলকাম করব। আজকে জাহাজ আসছে আমাদের ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রীর একক প্রচেষ্টায়, আমরা কেউ ভাবিনি, অন্তত আমি তো কোনোদিন প্রস্তাব দিইনি মুখ্যমন্ত্রীকে, দাদা আপনি এই কাজটা দেখুন না। উনি নিজের একক প্রচেষ্টায় আজকে এত মানে এই সমস্ত কাজ হচ্ছে। তো একবার তো অন্তত বলা উচিত আমার সেই বিরোধী দলনেতার, যে বিপ্লব, উনি তো বয়সেও বড়, যে বিপ্লব তুমি ভালো কাজ করছো।
আমি খুশি হতাম, আমরা খুশি হতাম। আরে ভালো কাজে একবার অন্তত প্রশংসা করুন। বিপ্লব দেব যদি আপনার পার্টি অফিসে গিয়ে আপনার পা ধরেন, আপনার আশীর্বাদ নিতে পারে, আপনি বড় হিসেবে একবার বলুন না, প্রশংসা করুন না ত্রিপুরা রাজ্যে আপনি ভালো কাজ মানে করছেন। একবার করা দরকার তো। স্যার, অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আপনি সময় বের করে হেডলাইন্স ত্রিপুরা স্টুডিওতে এলেন এবং এই সাফ কথা অনুষ্ঠানে আলোচনায় অংশ নিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ এই সাফ কথা অনুষ্ঠানে আলোচনায় ছিলেন বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা। এখনকার মতো এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত। নমস্কার।